প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। পদধ্বনি শুনি আমি, 111-এর পদধ্বনি শুনি এই প্রসঙ্গটা নিয়ে। খুব মিলে যাচ্ছে। 111 2007 সালের জানুয়ারি মাসে বাংলাদেশে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। সেই সময়ের সাথে এই সময় বিশেষ করে কূটনৈতিক তৎপরতায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় খুব বেশি মিলে যাচ্ছে। এই কারণে 111-এর পদধ্বনি শুনছি। আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন যে মার্কিন রাষ্ট্রদূত তো নন, এখন ভারপ্রাপ্ত, তিনিও ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনিও ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এই জ্যাকবসনকে মার্কিন যুক্তরাষ্ট্র গত জানুয়ারি মাসে বাংলাদেশে পাঠিয়েছেন এবং বর্তমান মার্কিন যে প্রশাসন আছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আগের প্রশাসন, বাইডেন প্রশাসন এবং একজন ভারপ্রাপ্ত বা চার্জ দ্য অ্যাফেয়ার্সকে দায়িত্ব দিতে গেলে সিনেট থেকে অনুমোদন হতে হয় না। রাষ্ট্রদূতের দায়িত্ব যদি কাউকে দিতে হয়, অ্যাম্বাসেডরের দায়িত্ব যদি কাউকে দিতে হয় পৃথিবীর কোনো দেশে, সেক্ষেত্রে সিনেটের অনুমোদন লাগে। বাইডেন প্রশাসন একজনকে বসিয়ে দিয়েছেন, সেটি এখনো চলছে। এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করেছিলেন। পরীক্ষিত, টেস্টেড তিনি, এবং টেস্টেড হবার কারণে মার্কিন প্রশাসন সেই সময় মনে করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে যে স্বার্থ আছে সেই স্বার্থগুলো এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাস্তবায়ন করে দেবেন। কিন্তু বাংলাদেশের সমীকরণ, বাংলাদেশের জটিল সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করছেন, কান পাতলে শুনতে পান যে সত্যিকার অর্থেই 111-এর ফ্লেভার পাওয়া যাচ্ছে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাম্প্রতিক সময়ের দৌড়াদৌড়িটা যদি আপনি খেয়াল করেন, এই 111 কালেও সেই সময়ের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন, সেই সময়ও মার্কিন রাষ্ট্রদূত এমনটাই দৌড়াদৌড়ি করেছিলেন। আপনি খেয়াল করুন যে গত সোমবার, আজকে আমরা বৃহস্পতিবারে কথা বলছি, গত সোমবারে এনসিপি, একটি নব্য রাজনৈতিক দল যেটি অনিবন্ধিত, যেটি জনসমর্থনহীন, সেটির সাথে বৈঠক করেছেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। মঙ্গলবারে বৈঠক করেছেন এই যে একটা ঐকমত্য কমিশন। জীবনে কোনোদিন এইসব কমিশনের নাম শুনিনি বাংলাদেশে, সব নতুন কমিশনের নাম শুনছি। ঐকমত্য কমিশন, এই কমিশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কমিশনটা হচ্ছে সকল কাজের কাজী। এই যে বাংলাদেশে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব এই কমিশনটার। এবং এই কমিশনটার প্রধান সহসভাপতি, মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেকেন্ড ইন কমান্ড অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে মঙ্গলবার ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের বাসভবনে একটি দল দেখা করেছেন। অর্থাৎ বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিষ্ঠানটি, যে বডিতে কাজ করে, সেটি। আরো মজার বিষয়, এই কমিশনটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল 15 আগস্ট, এবং 15 আগস্টের মধ্যে এই ঐকমত্য কমিশন জুলাই সনদ নামে একটা সংস্কার কমিশনের সংস্কার সুপারিশ দেবার কথা, 15 আগস্টের মধ্যে তারা দিতে পারলেন না। জুলাই দেওয়ার কথা ছিল, আগস্টে দেওয়ার কথা ছিল, আগস্টেও দিতে পারবেন না, এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। যেদিন দেখা করলেন যে মঙ্গলবার, সেই মঙ্গলবার মধ্যরাতেই এই কমিশনের মেয়াদ আরো 1 মাস বাড়ানো হয়েছে। তাহলে মার্কিন যোগসূত্র আছে যে সরকারকে বললেন যে তোমরা এটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এটি কি করে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের দৌড়াদৌড়ি, এর মধ্যে জামাতের সাথে বৈঠক করেছেন, এর মধ্যে বিএনপির সাথে বৈঠক করেছেন। কোনোটা সংবাদ মাধ্যমে আসে, কোনোটা সংবাদ মাধ্যমে আসে না। বিএনপির সাথে শুধু বৈঠক নয়, আপনি চিন্তা করুন, মার্কিন একজন রাষ্ট্রদূত বা ইন্টারিম রাষ্ট্রদূত তিনি লন্ডনে পর্যন্ত গিয়ে বৈঠক করেছেন।
তারেক রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, অর্থাৎ বিএনপির সাথে বৈঠক করলেন, জামাতের সাথে বৈঠক করলেন, এনসিবির সাথে বৈঠক করলেন, ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করলেন, মানে সবার সাথে সমানে বৈঠক করছেন। আবার আজকের ঘটনা শুনুন। আজকে আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে আজকে বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে ট্রেসিয়ান জ্যাকবসন দেখা করেছেন। খুব মিল পাচ্ছি 111 সময় কালের সাথে, এজন্য যে 111 সরকারের সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম বি মায়ার্স। তিনি 2005 থেকে 2008 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এই সময়ের মধ্যে 111-এর পটভূমিতে বাংলাদেশ সরকার গঠিত হয় এবং এই সরকার বেশ কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করে। এই সময় বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে, যার মধ্যে ছিল গণতন্ত্র, সুশাসন এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক কার্যক্রম। উইলিয়াম বি মায়ার্স এই সময়কালে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি প্রদানে তার ভূমিকা ছিল। আজকে ট্রেসিয়ান জ্যাকবসন ঠিক একই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং এই ভূমিকাগুলো যে চারিদিকে একটু ডিপলি কান পাতলে, যারা কান পাতেন, এমনকি যারা সরকারে আছেন তারা পর্যন্ত এগুলো বুঝতে পারছেন। যার দরুন আপনারা ইতিমধ্যে দেখেছেন সরকারের উপদেষ্টা, ছাত্র থেকে উপদেষ্টা, তারাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান দিয়েছেন যে 111-এর শব্দ পাচ্ছি, সারা শব্দ পাচ্ছি, পোস্ট দিয়ে পরে ডিলিটও করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ডক্টর ইউনূসকে বসিয়ে যেভাবে চেয়েছিল সেভাবে আসলে হয়নি বা হচ্ছে না, যার কারণে ডক্টর ইউনূস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খানিকটা অপ্রয়োজনীয় হয়ে গেছে এটিও বলতে পারেন, যার দরুন অনেক জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতা দেখেন, এই জটিলতার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির সাথেও একটা সমঝোতা করবার চেষ্টা করেছে। লন্ডন বৈঠক, লন্ডনে তারেক রহমানের সাথে জ্যাকবসনের বৈঠকের প্রধানতম কারণ হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে আমরা যে পারপাস সার্ভ করবার জন্য তাকে বসিয়েছি সেগুলো হয়তো তাকে দীর্ঘস্থায়ীভাবে রাখলে এই পরিস্থিতিটা, এই মৌচাকটা ভেঙে যাবে। এজন্যই বিকল্প পন্থা হিসেবে বিএনপির সাথে সমঝোতা করবার চেষ্টা করেছেন বা একটা সমঝোতা হয়েছে এবং সমঝোতা হবার কারণে ডক্টর ইউনূস ইতিমধ্যে বিএনপি প্রধান তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠকের প্রেক্ষিতে নির্বাচনের সময়সীমার কথা বলেছিলেন, সেই সময়সীমা অনুযায়ী ইতিমধ্যে নির্বাচনের ঘোষণাও দিয়েছেন। শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি, তিনি তার দপ্তর থেকে বলেও দিয়েছেন, চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। আবার আজকের একদম আপডেট ঘটনা হচ্ছে, আজকে নির্বাচন কমিশন বিকেলবেলা একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলন করে তারা জানিয়ে দিয়েছে যে আগামী সপ্তাহে কামিং যে উইকটা আসছে, এই সপ্তাহে তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। আসলে সবকিছু মিলিয়ে একটা লেজে গোবরে অবস্থা পেকে গেছে। লন্ডনে উড়ে গেছেন, গিয়ে বৈঠক করেছেন, সেটিকে আপনি জেনেছেন, অনেক পরে জেনেছেন। এবং ট্রেসিয়ান জ্যাকবসন মাঝে মাঝে কাতারের দোহাতেও যান। তিনি বাংলাদেশে যোগদান করবার পর একাধিকবার কাতারে দোহাতেও গেছেন এবং সেখান থেকেও অনেক পরিকল্পনা, অনেক ষড়যন্ত্র হয়। এই সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাইছে যে একটা নির্বাচন হয়ে যাক, নির্বাচন হয়ে বিএনপি আসুক, বিএনপি এসে তাদের পারপাসগুলো সার্ভ করুক, কিন্তু সেখানেও হচ্ছে না। কারণ ইতিমধ্যে জামাত নির্বাচন প্রতিহত করবার বা তাদের যে পিআর পদ্ধতি ইত্যাদি এসব বিষয় নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে। এনসিপি নির্বাচন চাইছে না। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বিএনপিকে চায় ক্ষমতায়, কিন্তু আরো সমস্যা আছে। দেখুন, আমরা বলছি যে নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হবে, কিন্তু কোথায় নির্বাচন? নির্বাচন যদি হবে তাহলে নির্বাচনে যে প্রধান রাজনৈতিক দল তারেক রহমান তো এতদিনে দেশে আসার কথা, দেশে আসছে না কেন? এই প্রশ্নটা কি আপনার মনে জাগে না? তারেক রহমান তো আসলে দেশে আসতে পারবেন না। কারণ আপনি দেখুন যে জামাতের একজন নেতা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ইতিমধ্যে খালাস হয়ে গেছে। খালাস হয়ে মুক্ত মানুষ হিসেবে তিনি ঘুরে বেড়াচ্ছেন।
তারেক রহমানের মামলাগুলো যে ছিল সেই মামলাগুলো থেকে হাইকোর্টে খালাস দেওয়া হয়েছে, খালাস দিয়ে আবার অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হয়েছে। তারেক রহমান তাহলে কিভাবে আসতে পারবেন? আরেকটি জিনিস, তারেক রহমান যে প্রেক্ষাপটে আজ থেকে 18 বছর আগে 2007 সালে দেশ ত্যাগ করেছিলেন, সেখানে তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতিত হয়েছিলেন। তো এই নির্যাতন সেই সময়ের সেনাবাহিনীর কর্মকর্তারাও যুক্ত ছিলেন। সেই সময়ের যে কর্মকর্তারা ছিলেন, তাদের নাম না বলি, তারা সেই সময় মেজর পদমর্যাদায় ছিলেন। এখন অনেকে সর্বোচ্চ পদে আছেন, অর্থাৎ এখন যারা আছেন তারা 2 স্টার 3 স্টার 4 স্টার জেনারেল। তারাও কি আসলে চাইবেন যে তারেক রহমান দেশে আসুন কিংবা প্রধানমন্ত্রী হোক? চাইবেন? এরকম নানা প্রশ্ন আছে। সেনাবাহিনী বিএনপিকে কতটা চাইবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে চাওয়া পাওয়া কতটা পূরণ করবে, এ ব্যাপারে যথেষ্ট দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনাবাহিনী বা সেনাপ্রধান যদি সফর করেছেন, আবার সেনাপ্রধান রাশিয়াও সফর করেছেন, আবার এই মাসেরই শেষ সপ্তাহে, ভুল যদি না করে থাকি 22 তারিখ তিনি চীন সফরে যাচ্ছেন। এগুলো সবকিছু মিলে কি হচ্ছে? সেনাপ্রধান বা সেনাবাহিনী, বাংলাদেশের ক্ষমতার মসনদ পরিবর্তন বা মসনদে কেউ আসতে হলে সেনাবাহিনীকেও কুর্নিশ করতে হয়। বিষয়খানা খানিকটা এমনও। সেনাবাহিনী কি চাইবেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হোক বা বিএনপি ক্ষমতায় আসুক, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চাইছে সেভাবে? চীনে যাচ্ছেন কেন সেনাপ্রধান? চীন থেকে সেনাপ্রধান ফিরে আসতে না আসতে আবার সাংহাই কোঅপারেশনের একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এই অঞ্চলের 3 নেতা, RIC, রাশিয়া, ইন্ডিয়া, চায়না জোট। সেনাপ্রধান বা আর্মি বা সেনাবাহিনী কি RIC জোটে ভিড়তে চাইছেন? কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কি বা করতে চাইছে? আসলে সবকিছু মিলিয়ে আপনি যদি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি এক জটিল পরিস্থিতির মুখোমুখি। 111-এর ফ্লেভার পাওয়ার কথা শুনছি বা চারিদিক দিয়ে কান পাতলে আপনি শুনতে পান, কিন্তু আজকে এই মুহূর্তে বসে আপনি বলতেও পারবেন না, অনুমানও করতে পারবেন না। এবং যারা এই ঘটনাগুলো ঘটানোর জন্য নানাভাবে দৌড়ঝাঁপ করছেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বলতে পারবে না, এমনকি সেনাবাহিনী পর্যন্ত বলতে পারবে না যে 1 মাস পরে বাংলাদেশে কি ঘটবে। এখন এই ঘটনাগুলো ঘটবার জন্য, এই ঘটনাগুলো দেখবার জন্য আমাদের খুব স্বাভাবিকভাবে অপেক্ষা করতে হবে। কারণ যে কোনো মুহূর্তে আপনি নাটকের একটা স্ক্রিপ্ট সাজিয়েছেন যে শেষ দৃশ্যে নায়কের মৃত্যু আছে, কিন্তু নাটকটা সেভাবে হবে না। নায়কের মৃত্যু নাও হতে পারে, নায়ক বেঁচে যেতে পারেন, আবার নায়ক মাঝপথে পঙ্গু হয়ে যেতে পারেন। পঙ্গু হয়ে যাওয়াটা স্ক্রিপ্টে নেই, হঠাৎ করে পঙ্গু হয়ে যেতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে এমন অবস্থায় আছে, কাজেই আমি বললাম যে এই মুহূর্তে বসে প্রেডিকশন করাটাও একদম কঠিন। আমাদের দেখতে হলে আরো মাসখানেক অন্ততপক্ষে দেখতে হবে যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে। আমরা সে পর্যন্ত নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।